পার্কে এরকম ইয়াং মেয়েরা জগিং করতেছে, আপনারা দুজন খালি মেয়েদের দিকে তাকায় থাকেন। সমালোচকদের করা সমালোচনা নাকি পাঠকদের অন্ধ ভালোবাসা? আমি পাঠকদের ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল। নিজের লেখা সবচেয়ে প্রিয় উপন্যাস? মানে যদি একটির কথা বলো তাহলে নূরজাহান। খলনায়ক নাকি নায়ক? কোন চরিত্র? খলনায়ক খুব ভালো, অনেক স্কোপ থাকে। খলনায়কই পারে হচ্ছে নায়িকারে ধরতে আগে। কোনটা বেশি কঠিন, ব্যবসার কাস্টমার সামলানো নাকি শুটিং সেটে পরিচালকের বকা খাওয়া? পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে অভিনয় করা। আমরা আপনাদের আপকামিং প্রজেক্ট জয়িতা নিয়ে একটু জানতে চাই। কি করেছেন, কবে আসছে, কি আসছে? জয়িতা নিয়ে বলতে গেলে খুবই ইন্টারেস্টিং। মানে আমি ধরো যে আমেরিকা আসার পর তো একটুখানি মন খারাপ যে আমি আমার কোনো কাজ আমি যেটা পছন্দ করে এসেছি এত বছর যাবৎ, যেটাতে নিমগ্ন থাকে আমি মানসিকভাবে এবং শারীরিকভাবে, সেরকম একটা জায়গায় খুবই ব্ল্যাঙ্ক একটা জায়গায়। সেই রকম একটা সময় আকাশ ভাই যেটা করলেন সেটা হচ্ছে এরকম, আমার এক বন্ধুর সঙ্গে এনাদ একবার মিলন, আসিফ আকবরের বাবা, ওনার একটা হলিউডের একটা প্রজেক্ট করার কথা। তো সেই বিষয় নিয়ে বন্ধুর সাথে কথাবার্তা বলার পরে তারপরে যেটা হলো বললো যে আকাশ ভাই আমাকে পরে বললেন যে আপনি আগামী এই কয় মাস কী অবস্থা আপনার? যে আকাশ ভাই তো বেকার আসলে। বলে আচ্ছা ঠিক আছে, বলে আমি যদি আপনাকে কাস্ট করি একটা ছবিতে, তখন যে আপনি ডিরেক্টরকে বলে যে বম্বের একটা ডিরেক্টর বাঙালি, তো আপনি কীভাবে কাস্ট করবেন? বলে আমি প্রডিউসার, আপনাকে ডিরেক্টরই বলবে, অসুবিধা নেই, কিন্তু আমি আমার কাছে যেহেতু বলেছে এই দায়িত্বটা দিয়েছে, সো আমি তাহলে বলতে পারি। আমি আকাশ ভাই যদি অ্যাক্টিং স্কোপ না থাকে তাহলে বলে না না সেটা একদম দিব না, আমি আপনার ভক্ত, আপনি কেন হবে, স্কোপ আছে। আমাকে বলছিল আমি একটুখানি কথা বলে আপনাকে জানাচ্ছি। এই বলোটালে আমি হয়তো একটু ম্যাচিউর করবেন আমাদের। পরে দেখলাম না, আমি ফ্লোরিডে ব্যাক করছি, আকাশ ভাই ফোন করছে, ওই ভদ্রলোক ফোন করছে আমার নাম্বার নিয়ে, এবং সেটা আসলে ওয়ার্কআউট করলো এবং দেখলাম না, এবং ক্যারেক্টারটা ইন্টারেস্টিং নো ডাউট। এবং আমার পছন্দের একজন অভিনেতা কলকাতা, উনি খুব আমাদের বয়স্ক অভিনেতা এবং খুব ভালো অভিনেতা, ওনার সঙ্গে ম্যাচ করে বেশি, সো তারও ভক্ত আমি। ওটা মিলে আমি খুব ভালো লাগলো, মানে আমি তার ভক্ত ছিলাম। সো এরকম প্রিয় মানুষের সাথে অভিনয় করা তো অনেক মজার বিষয়। তো ওইটি করলাম, এবং করতে যেটা হলো যে আমার ওই সময়টা আসলে খুবই টাফ সময় যাচ্ছিল মেন্টালি, যে আমি কোনো কাজ করতে পারছি না। সেই সময়টা যে এখানে নিউ ইয়র্কের শুটিং হলো, ইন্ডিয়া থেকে টিম আসলো, তাদের সাথে অভিনয় করলাম, এবং ঋতু ছিল বলে, সো ঋতু যেহেতু আগে পুরো পরিচিত, আকাশ ভাইকে ঋতু হচ্ছে যায়, সাচ্চু ভাই হলো তো খুবই ভালো। সো এখানে হলো শুটিং, তারপর আমরা গেলাম হচ্ছে গিয়ে ব্যাংককে, থাইল্যান্ডে, ওখানে একটা দীর্ঘদিন হলো। সো আমার এই যে বাইরে ঘোরা হচ্ছে, আবার ব্যাক করে চলে এসে আবার ফিরে গেলাম আমি, তারপরে আবার হচ্ছে গিয়ে মানে কলকাতা বা বম্বের এই জায়গাগুলো, কলকাতা পার্টগুলো। সো পুরোটা করে না খুবই ভালো লাগছে, মানে যেটা মেন্টালি যেমন ভালো লাগা, তেমনি করে আমি মনে হচ্ছে একটু বন্দিত্ব থেকে একটু বেরোলাম, সেই জায়গাগুলোতে ভালো। এবং যেটি দেখলাম যে এটা সুবাদে আমার কিছু আবার বন্ধুদের সঙ্গে নতুন কিছু ইন্ডিয়ান বন্ধুদের সাথে বন্ধুত্ব বাড়লো বা নতুন পরিচয় হলো। আকাশ রমনকে একরকম করে চেনা আমার অ্যাজ এ প্রডিউসার, সে কেমন সেই জায়গাটা, তেমনি ভাই ভাই করে সেটা একরকম টেলিভিশন পার্সোনালিটি, সেটা তার সাথে কাজ করা হয়েছে তার আগে ইন্টারভিউ জায়গাতে। কিন্তু এইটা আবার নতুন জার্নি করলাম, এবং আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো মানে ছবি জয়িতা, একটা ভালো ছবি হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আমাদের এই ক্রিটিক্যাল সময়, যেই সময় সবাই খুব ব্যস্ত থাকে, এবং প্রবাসে বা দেশেও সবাই থাকে না, যারা একটু সিনিয়র সিটিজেন, তাদের তো আসলে আমরা পাশে দাঁড়াই না। আচ্ছা, তুমি যে বিশ্বজিতের কথা বললে, মুম্বাইয়ের বাঙালি অভিনেতা, কেমন বয়স ওনার? মানে প্রসেনজিতের বাবা বিশ্বজিৎ? না না না, উনি না। বিশ্বজিৎ অনেক নায়কেরও অভিনয় করছে, উনি ঋতুপর্ণাদির নায়কও হয়েছিলেন। তো ওইটা আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীতে যেই মানে কঠিন অবস্থা এখন সারা বাংলাদেশ সহ ইন্ডিয়া বা সারা পৃথিবীতেই, আমেরিকা তো অবশ্যই, যে সিনিয়র সিটিজেনদের আমরা আসলে বলি বাবা অমুক, শুধুমাত্র দেখা গেল কোনো একটা দিবসে থ্যাঙ্কস দিচ্ছি, কিন্তু এভরিডে থ্যাঙ্কস দেওয়া দরকার, তার কেয়ার নেওয়া দরকার, মেন্টাল, ফিজিক্যাল। সো এই জায়গাগুলো নিয়ে খুবই একটা আমার কাছে মনে হচ্ছে সোশ্যাল আসপেক্ট থেকে একটা ভালো প্রোডাকশনের জায়গা হতে পারে, যেটা আমার ভালো লেগেছে বেশি, যে না আমার একদমই ফুল এন্টারটেনমেন্ট না, এটা একটু ইন্টারেস্টিং। এখানে একটা জিনিস, আর এত পাওয়ারফুল অভিনেত্রী, ওর প্রোডাকশনের সাথে যদি ভালো সম্পর্ক, এটাও ভালো লেগেছে। স্ক্রিপ্টে একটা জিনিস অ্যাড করা হয়েছিল যে
তো ওনারা দুইজনই তো ভাইয়া ডাক্তার, তারপর হচ্ছে বিশ্বজিৎ দা হচ্ছে মেইন অসুস্থ যিনি দেখাশোনা, দুই বন্ধুর মধ্যে একজন দুই অসুস্থ। বন্ধুর মধ্যে উনি বন্ধু বিশ্বজিৎ দা। তা আমি একটা সিন ঢুকালাম যে একটা কাজ করেন, আপনারা তো সবসময় সিরিয়াস অভিনয় করতেন, একটা হাসি টাইপের কি দরকার, পার্কে এরকম ইয়াং মেয়েরা জগিং করতেছে, আপনারা দুজন খালি মেয়েদের দিকে তাকাই থাকেন। তো যিনি স্ক্রিপ্ট লিখছেন বা ডিরেক্টর, আমার বলতে আকাশ ভাই আপনি কোথায় নিয়ে যাচ্ছেন মুভি, এখানে মেয়েদের ঢুকাই দেবো, ওনারা ডাক্তার রোগী দেখা বাদে মেয়েদের দেখে বললাম এটাই মানুষ খাবে, মানে ওনারা তো এন্টারটেইন দরকার, ফিজিক্যালি তো পর্দার বাইরে তো ওনার কিছু দেখা দরকার যে লোকজন আছে। এবং এইটা পুরা একটা পার্ক ভাড়া করে, কলকাতার একটা পার্ক ভাড়া করে বিশাল ইউনিট, 26 জন আলাদা শুট করতে হলো। এই অনেক মেয়েরা দেখি পার্কের পিছনে হাঁটতেছে, আমার যাইতে মনে হয় দেরি হয়ে গেছিল, যাই মেয়েরা দৌড়াচ্ছে আর এই ভাইরা দুজন দেখতেছে, এরকম করে শুটিং চলতেছে। আচ্ছা, এই প্রজেক্ট আলোর মুখ দেখছে কবে? ইনশাল্লাহ আপনি এখন তো বম্বেতে পোস্ট প্রোডাকশন হচ্ছে, এই ইলেকশনের জন্য 3 দিন শুটিং দেরি হয়েছে মিলন ভাই। আমাদের ঋতুদির একটা শুটিং বাকি আছে, আমার ভাইয়ের হয়ে গেছে। তারপর নায়ক হচ্ছে বম্বের রোহিত রয়, ওরও হয়ে গেছে। ঋতুপর্ণা আছে, আমিও ছোটখাটো দু একটা জায়গায় আছি ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো সেপ্টেম্বর ইনশাল্লাহ আশা করি যাব। আর মিলন ভাইয়ের কাছে আমার একটা জিনিস হচ্ছে সিরিয়াসের, যে আপনাদের উপন্যাসের উপরে কিন্তু অনেক মুভি হয়, তো আপনাদেরও এক্ষেত্রে কিছুটা বন্ডিং থাকে ইন্ডাস্ট্রিতে, যে এনকারেজ করার জন্য, যে আমরা তো খুবই কম জানা টাইপের এই মুভি বা ফিল্ম। উপন্যাস যেমন আমি একটা ইংলিশ সিরিয়াল দেখছিলাম, ওটা একটা উপন্যাসের উপরে, এবং ওটা সুপার ডুপার হিট। যতগুলো আপনি দেবদাসের কথা বললেন, এটা তো উপন্যাস থেকে আসছে। তো হুমায়ুন আহমেদ স্যারের কিছুদিন আগে যে একটা বনলতা এক্সপ্রেস, খুব চমৎকার সিনেমা। সেক্ষেত্রে আপনি তো কিছু এরকম থাকে যে আপনি আমাদেরকে যদি এনকারেজ, আকাশ ভাই এই গল্প বা এই উপন্যাস থেকে আমরা সেক্ষেত্রে আমি খুব আনন্দিত যে আপনি এই প্রস্তাবটা আমাকে করলেন, এবং আমি খুব আগ্রহ নিয়ে আমি এই কাজটা করব। আপনার মতো করে, আপনার মতো করে কেউ আমাদের বলে না, সহজে কেউ আসে না। এখন হয় কি, আপনিও জানেন নিশ্চয়ই, যে অভিনয় করবে বা যিনি প্রডিউস করবেন তিনি একটা গল্প বানিয়ে ফেলেন। প্রফেশনাল লেখকদের কাছে সহজে আসে না কেউ। আমার কাছে আপনি যে প্রস্তাবটা রাখলেন, আমি সানন্দে রাজি হলাম। আমি আপনার কাজটা কিন্তু করব। না, দিবেন আপনি একটা গল্প। আমি সাচ্চু ভাই তো আছেই আমার সাথে, আমাদের রায়হান রাফির সাথে আমাদের মানে ভালো এই ধরনের কাউকে দিয়ে করলে তো এখনকার সিনেমা তো ওরাই তুঙ্গে তুলে ফেলছে। তো আমাদের অনেক গল্প, অনেক গল্প মিলন ভাইয়ের লেখা আছে, এমন প্রচুর গল্প আছে, ছোট গল্প, মধ্যম গল্প, বড় উপন্যাস, এগুলো প্রচুর আছে। মিলন ভাইকে কথা প্রসঙ্গে বলছিলাম যে মিলন ভাইয়ের যে সমস্ত জননন্দিত যেই সিরিয়ালগুলো আছে বিটিভির, আমি বলছিলাম মিলন ভাই আপনি ওগুলি আমাদের এখনকার প্রেক্ষাপটে দেন না, বা এখানকার মিলন হয়তো আমেরিকার প্রবাস জীবন অনেক জানেন, উনি নিজেও জার্মানিতে ছিলেন। সো আমি বলছিলাম যে প্রবাস জীবনের এইটার উপর লেখেন না, আপনি তো সব রাস্তার নাম জানেন, আপনি বলে ভালো হচ্ছে যে নিশ্চয়ই 2 সপ্তাহের মতো আমি থাকলাম, আমি কিন্তু অনেক ম্যাটেরিয়ালস নিয়ে যাচ্ছি আমার সঙ্গে, অনেক লেখার উপাদান অনেক। লেখক মাত্রই না, কারণ হচ্ছে কি, আমি সবসময় আমার কাছে আমি সবসময় একটা জিনিস বলছি পাবলিকলি, যে আমার অফিসে 99% এমপ্লয়ি হচ্ছে বাংলাদেশি আমেরিকান, একটাও বিদেশি এমপ্লয়ি নেই। 100-র বেশি এমপ্লয়ি কাজ করে। অনেকেই আমার এখানে নিয়ে অনেক কথা শুনেছে বিদেশি কোম্পানিগুলো, যে তোমার ছেলেরা ইংলিশ বলতে পারে না, আমরা প্রবলেম ফেস করি। দেখো, আমি এই ছেলেটাকে বাদ দিয়ে আর একটা আমেরিকান রাখতে পারি, কিন্তু আমার বাংলাদেশি ছেলেটাকে ডিপ্রাইভ করা হবে, ঠিক আছে? আমি চেষ্টা করি যে কোনো কিছুর জন্য হলো আমার ক্ষতি করছে, লস করছে, ফাঁকি দিছে, টাকা মেরেছে অনেক, বাট আমি চাই বাংলাদেশি আপনাদের মতো যারা, মানে আমরা ছোটবেলাতে যাদেরকে আইডল মনে করতাম, হুমায়ুন আহমেদ স্যারের মৃত্যুর দিনে আমরা একটা এখানে নাটকের মতো বানাইছিলাম, তো প্রত্যেকটাতেই ওনার ওয়াইফ কপিরাইট দিয়ে দিয়েছে, আমাদের ওইটা চলেনি এরকম, মনে আছে? এখনো যে আপনি একটা পোস্টার দেখবেন বাইরে অনেক বড়, হুমায়ুন সাহেবের উৎসর্গ করে। তো সেক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, আপনার জিনিসটা নিয়েও যদি আমরা চালাই, সেক্ষেত্রে কিন্তু আপনারই পাবলিসিটিটা হচ্ছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। না, দর্শকের আমরা বইমেলাতে কি দেখলাম, খেয়াল করছেন, উদ্বোধন উনি তো উদ্বোধক হিসেবে আসছে, সেখানটায় মিলন ভাইয়ের
তো মানে পাঠকরাই আছে অনেকখানি, তো তারা মিলন ভাইয়ের কথা শুনে তারাও দেখবে, আবার অবশ্যই। প্রোডাকশনটা সুন্দর তৈরি হলে তারাও সুন্দর দেখবে। সো আমাদের এই ইন্ডাস্ট্রিটার উপকার হবে যদি মিলন ভাই আবার লেখা শুরু করে। আমার হাতে কয়েকটা প্রশ্ন আছে, আমি একটু ছোট ছোট করে উত্তর চাইবো। Sure. শুরুতেই যাচ্ছি ইমদাদুল হক মিলন আপনার কাছে। নিজের লেখা সবচেয়ে প্রিয় উপন্যাস? নিজের লেখা সবচেয়ে প্রিয় প্রিয় উপন্যাস উপন্যাস মানে যদি একটির কথা বলো তাহলে নূরজাহান, আর দুটির কথা বললে পরাধীনতা, তিনটির কথা বললে এমন জনম। এই তিনটে নূরজাহান নামটা অনেক সুন্দর, আমি সরি অ্যাড করলাম। নূরজাহান দিয়েও কিন্তু মুভি তৈরি করে না। নূরজাহান অসামান্য অসামান্য একটা উপন্যাস, পারলে এটাতে করেন না, খুব ভালো। নূরজাহান নামটা এত কত সুন্দর। লেখালেখির জন্য সেরা সময় ঝুম বৃষ্টি নাকি নিঝুম রাত? দুটোর কোনোটাই না, ভোরবেলা। বৃষ্টি থাকলেও অসুবিধা নেই, না থাকলেও না থাকলে ওকে। সমালোচকদের করা সমালোচনা নাকি পাঠকদের অন্ধ ভালোবাসা? আমি পাঠকদের ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল। পাঠকদের ভালোবাসা। আমি মনে করি একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে তিনি যে ক্ষেত্রে কাজ করেন সেই ক্ষেত্রের মানুষেরা কি বলে। ধরো এখানে দুজন অভিনেতা আছেন, তাদের কাছে আমি মনে করি সমালোচক হোক, বড় পুরস্কার হোক, কোনো ব্যাপার না, দর্শক বড় পুরস্কার তাদের। আমার কাছে আমার পাঠক সবচেয়ে বড় পুরস্কার। যদি লেখক না হতেন তবে কি হতেন? এটা না অনেক ভেবে মনে হয়েছে যে লেখক হয়ে বেঁচে গেছি অন্য কিছু হলে। তবে আমার ছেলেবেলায় ইঞ্জিনিয়ার হওয়ার খুব স্বপ্ন ছিল, সেটা হয়নি। সেটা হয় কিন্তু এ নিয়ে আমার কোনো বেদনাও নেই, আমি আমার লেখক জীবন নিয়ে খুব আনন্দিত, গর্বিত। মানে আপনি এত বড় একটা সার্কেল, ইঞ্জিনিয়ার হলে তো একটা কোম্পানিতে থাকতেন। শহীদুল আলম সাচ্চু, এবার আপনার পালা। খলনায়ক নাকি নায়ক, কোন চরিত্র? খলনায়ক খুব ভালো, অনেক স্কোপ থাকে। নায়ক ভেরি নায়িকা ফ্ল্যাট, ধরাটা scope ভেরি ফ্ল্যাট। মানে তুমি মনে করো একটা ফুল নিয়ে একটা প্রেমের প্রস্তাব দিলাম, তারপর একটা ভালো কাজ করলাম, খুবই ফ্ল্যাট। এই কাজ শুধু খলনায়কই পারে নায়ককে মার দিতে। খলনায়ক অনেক রকম কিছু করতে পারে। খলনায়কই পারে হচ্ছে নায়িকারে ধরতে আগে। ওকে, সহশিল্পী হিসেবে কাকে বেশি কাছে প্রত্যাশা করেন? সহশিল্পী মানে কি পুরুষ নারী নাকি অবশ্যই। নারী? পুরুষ নারী যাই হোক, পুরুষ নারী যাই হোক, মানে যারা খুব ভালো অভিনয় করে, তারা মানে পাস দিতে পারে বল, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। যার পাসিং সেন্স ভালো, খুব ভালো হতো টাইমে ঠাস ঠাস ঠাস, মানে ডালেক বলে। মানে ব্যাটে বলে মিলে যাবে একদম ধাপ। হ্যাঁ, মানে তুই টাইমিং এর সাথে ডিপেন্ড করে তো এটা, সো যে ভালো করবে। ওকে, শুটিং সেটে সবচেয়ে বেশি রাগেন কার উপর? পরিচালক নাকি মেকআপ ম্যান? না, কখনো কখনো যে ডিওপি থাকে, যে ক্যামেরাম্যান, অনেক সময় না লাইট করার জন্য, তাদের উপর ওকে, মনে মনে ভেতরে থাকে, নিজের করা। তাড়াতাড়ি করো একটু, এরকম হয়ে যায় কখনো কখনো। আজকে কি আমাদের উপরে রেগে গিয়েছিল? না ডিওপি নাই তো এখানে। এটা ভালো প্রশ্ন। না, আজকে কিন্তু আপনাকেও আমাদের শুটিং সেটের অনেক কাজ করতে হয়েছে, এই জন্য ক্ষমা চাচ্ছি। না এটাতে আমরা তো এটা নিজের টিম। নিজের করা কোন চরিত্রটি দেখে নিজেই কখনো কেঁদেছেন? আমার নাম মনে নেই, দুই একটা নাটক এরকম আছে, পরে আমি দেখতে গেলাম তখন খুবই হাসির হলো হাসি, অথবা মনে হয় যে একটুখানি কোনো জায়গায় হয়তো একটু ভালো অ্যাক্টিং হয়েছে, সেই একটা ওরকম দেখা গেলো যে ওর সাথে এই পার্সোনাল দর্শকের একটু সিক্ত চোখ হয়। ধন্যবাদ আপনাকে। এবার আকাশ রহমান, ব্যবসা নাকি অভিনয়? ব্যবসা তো অবশ্যই সবার আগে, কারণ ছোটবেলা থেকেই আমি ক্লাস 4-এ যখন থাকি তখন বাবার ব্যবসায় বসতাম। তখন থেকে আমার তো জানেন ব্যাঙ্গালোরে আমেরিকাতে আসার পরে আমার ওয়াইফ তার টাকা খরচ করে পড়াশোনা করেছে রটগার্স ইউনিভার্সিটিতে, যাতে ও বিচারা অ্যাটলিস্ট একটা ফিক্সড জব করে, 9টা 6টা বা 9টা 5টা আমরা ছুটিতে দেশের বাইরে ঘুরতে যাব, সেই জন্য সে অর্থ লগ্নি করে আমাকে লেখাপড়া করাইছে। লেখাপড়া শেষ করার আমি মনে হয় 3.5 মাস পরে চাকরি ছেড়ে দিয়েছি। তারপর তো নতুন সম্ভাবনা। ব্যবসার কারণ হচ্ছে কি, আপনি একটা পুরা সার্কেল নিয়ে থাকে। আপনি দেখেন 100টার বেশি ফ্যামিলি আমার সাথে, আমি তাদের সাথে ফ্যামিলি হিসেবে আছি। চাকরি করলে তো পারতাম না এটা। কোনটা বেশি কঠিন, ব্যবসার কাস্টমার সামলানো নাকি শুটিং সেটে পরিচালকের বকা খাওয়া? পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে অভিনয় করা। তাহলে তো শেষের প্রশ্নটা আরো বেশি মনে হয় চমৎকার, সেটা হচ্ছে বাস্তব জীবনে সেরা অভিনয় কোথায় করতে হয়? পরিচালকের ক্যামেরার সামনে নাকি স্ত্রীর সামনে? স্ত্রীর সামনে আমি কোনো অভিনয় করি না, কারণ ও জানে যে আমি এরকম। বাট আচ্ছা, ক্যামেরার সামনে তো যা বলে এটা আরো ডিফিকাল্ট, বলে এইভাবে কথা বলে, এইভাবে কথা বলে। সাচ্চু ভাই কি এখানে কোনো কিছু যোগ করবেন কিনা? স্ত্রীর সামনে কোনো অভিনয় করেন না?
না, সাহসী পুরুষরা স্ক্রিনে এগুলি বলে, বাসায় যে তারপরে চেঞ্জ হয়ে যায়। পরিবর্তন সাহসী পুরুষরা ওখানটাতে মাথা ধরেন ভাই, নত এখানে করে। একটা জিনিস হচ্ছে সাহসী পুরুষ বা স্ক্রিনের জিনিসটা হচ্ছে যে আপনি সকালবেলা উঠা গুড মর্নিং সে রান্না নাস্তা বানাইতেছে, তার সাথে আপনি কি অভিনয় করবেন? যা বলার, হ্যাঁ খাবার হয়েছে কিনা দাও, অফিসে যাবো। শুধু তো এটুকুই না, হ্যাঁ। অভিনেতাদের বাইরে আচ্ছা, রাগ ভাঙানোর জন্য অনেক অভিনয় করতে হয়। শেষ পর্যন্ত অভিনয় শব্দটা বের হলো। হ্যাঁ অবশ্যই, ওটা তো মনে করেন এটা তো সে দেখবে, আবার বলবে, ও আচ্ছা এই তো কালকেই ধরবে যে তুমি অভিনয় করো, মিথ্যে বলে এসেছো। অভিনয় করো। আমি একদম সবশেষ প্রশ্নটি করছি, যদি সুযোগ দেয়া হয়, আপনি যেহেতু অভিনয় করছেন, একটা পর্যায়ে কি নিজের জীবনের বায়োপিক নিয়ে কোনো অভিনয় করার বা কোনো কিছু তৈরি করার কোনো সুযোগ আছে কিনা? আমি তো আসলে ওই ধরনের ওই রকম মাপের কিছুই না যে আমার বায়োপিক তৈরি হবে। আমি কষ্ট করে চলা একজন মানুষ, 15 ঘন্টা 18 ঘন্টা কাজ করি মিলন ভাই, ঠিক আছে, এখনো করি। আজকে আমার ওয়াইফের ইচ্ছা যে কালকে তো আমরা একদম মেলা শেষ করে তারপর আবার বই মেলাটা শেষ করে আমরা অনেক পরে কিন্তু বাসায় গেছি, আপনার চলে যাওয়ার পরে আমি সবাইকে নামাই দিছি, আবার তারপরে বাসায় গিয়ে আবার মেলা নিয়ে গল্প করছি। আমরা 2টা-3টা বাচ্চা ঘুমাইতে, 10টায় আমার অফিস ধরতে হয়েছে এসে, শনিবার কিন্তু অফিস বন্ধ মেইন পার্টটা। তারপরেও আমাকে এখন যে আমরা এইটা আপনার সাথে এইগুলো করে আমাকে আবার যায় অফিসে কাজ করতে হবে। তো কাজটা করাই হচ্ছে আপনার মেইন। তো আমি কাজ না করলে আমি কিছুই না। আমি মনে করেন কোনো একটা কোম্পানি যদি বন্ধ করে দেই, তাহলে অ্যাটলিস্ট 20-10 জন লোকের চাকরি, মানে আমার কাছে চাকরি চলে যাবে, তাকে 1 মাস হলেও সাফার করতে হবে, কিন্তু খেয়াল করেন 1 মাস তাকে চাকরি খুঁজতে হবে। ওই টেনশনেই আমি অনেক সময় আমাকে কাজ করতে হয়। মিলন ভাইয়ের কাছে আমার একটা চাওয়া, আসলে প্রশ্ন না, সেটা হচ্ছে যে বাংলাদেশে তো আমার শিকড়, তাই না? বাংলাদেশে আপনি এখন পর্যন্ত লিখে যাচ্ছেন, এখন অবশ্য আপনার ওয়ার্ল্ড ওয়াইড তো হচ্ছে মিলন ভাইয়ের আজকে নিউ ইয়র্কে বইমেলা, ব্রাজিলেও বইমেলাতে মিলন ভাইয়া, জার্মানিতে তো যেটা হয়তো সব কিছুর পরেও তো আপনার কমিউনিটির জন্য বা দেশের জন্য বা অনেকেই আছে বলে যে এমপি হলেও বলে আমি দেশের জন্য অনেক কাজ করতেছি, কিন্তু গম সে নিজের গোডাউনেই রাখে, তাই না? দেশের জন্য আসলে কতটুকু কাজ করা হয়। কিন্তু মিলন ভাইরা যেমন একটা জিনিস, আমার এই যে বাংলাদেশে একটা বাচ্চা মেয়ে ধর্ষণ হয়েছে, মারা গেছে, আমি চাই যেন আপনাদের যারা মুভি বানায়, আপনাদের উপন্যাসের মধ্যে এরকম কিছু নাই যে এখন শুধু খুন আর খুন, কোপা কাটাকাটি। আমার কেন যেন মনে হয় 8 টুকরা 10 টুকরা এটা মুভি থেকে মানুষ দেখে শেখে। এখনকার ম্যাক্সিমাম মুভি, সরি আপনি বন্ধ হয়। অ্যানিম্যাল ইন্ডিয়ান একটা মুভি আমি অর্ধেক দেখে চলে, বা অন্যান্য মারামারি যেগুলো বাংলাদেশের মারামারি কাটাকাটি যে মুভিগুলো হচ্ছে, মানে মারতেছে, এগুলো বন্ধ হওয়া দরকার। আপনাদের সময় বা আমরা যেসব মুভি দেখে অভ্যস্ত ছিলাম বাংলাদেশে, শাবানা ম্যাডাম মুভি করতেন, আলমগীর স্যার ম্যাক্সিমাম মার কি একটা ঘুষি মারতো, ভাই তো সাতচুপে আমার পাশে বসা, কি মারামারি মারছে। এখন কাটাকাটি কুপাকুপি, মানুষের ব্রেন না হয়ে যেত। তবুও আপনারা কি এটা একটা উদ্যোগ নেবেন? উদ্যোগ মানে কি মিলন ভাই এটা সম্পর্কে বলি শেষ করা। আমার ক্ষেত্রটা তো লেখার, আমি নিজে কোনো উগ্রতা কখনো আমার লেখাতে লিখিনি। একদম মানুষ হত্যাকাণ্ড, ধর্ষণ, মানে যে জিনিসগুলোকে আমরা নৃশংসতা বলি, আমি সেইগুলি কখনোই লিখি না। আমার লেখাটাই আমার বড় প্রতিভা, যে আমি অলওয়েজ একটা পজিটিভ সমাজ ব্যবস্থার কথা লিখতে চাই, আমি অলওয়েজ একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থার কথা লিখতে চাই। আমি অলওয়েজ চাই যে আমাদের দেশের মেয়েরা নিরাপদে চলাফেরা করবে, আমাদের মেয়েরা তার স্বাধীনতা নিয়ে চলাফেরা করবে, আমাদের প্রতিটি মানুষের জীবন সিকিউর জীবন হবে, আমি এটা চাই। কিন্তু এর পাশাপাশি সমাজে এই ধরনের কর্মকাণ্ড থাকবে, এবং আমি মনে করি যে প্রতিটি মানুষ, আমরা যে ক্ষেত্রে কাজ করি সেই জায়গা থেকে যদি পজিটিভ চিন্তা করি এবং এইগুলো প্রতিরোধের চেষ্টা করি, তাহলে আমরা এই ব্যাপারগুলোকে ঠেকে রাখতে পারবো। না, আমি যেটার জন্য আপনার কাছে যে আমি যদি বলি 6000 লোক দেখবে, আপনি বললে 6 মিলিয়ন লোক দেখবে, তো আমি চাই যে আপনাদের মতো যারা ছাত্র ভাই বা ইন্দ্রদয় মিলন ভাই আর বড় বড় যারা, একজন কিন্তু কলমের ধার, আমরা ছোটবেলার থেকে শুনে আসছি কলমের ধার অনেক $1,000,000 এসেছে কলমের ধার। আপনারা যদি এইটা মেসেজটা পৌঁছান যারা মুভি বানাচ্ছে বা মুভি এই কাটাকাটি, ইভেন বাংলাদেশের কথাই বলি, যেন অ্যাটলিস্ট এইটা থেকে বেরিয়ে। আপনি তো একজন ফিল্মের প্রযোজক, অভিনেতার পাশাপাশি আপনি নিজের ফিল্মগুলোকে এরকম পজিটিভ বিষয় নিয়ে করেন না কেন?
হ্যাঁ, আমি তো একটা থেকে সাকিব শুরু ভাইকে হোক। তো প্রথম মুভিটাই আমাদের কোনো মারামারি কোনো সিন একটা জিনিস থেকে শুরু হোক, দেখবেন যে অনেকে আপনার পাশে দাঁড়িয়ে আস্তে আস্তে উদ্বুদ্ধ হবে এবং এবং বাঙালি আবেগপ্রবণ জাতি, তারা কোনো নেগেটিভ কিছু কিন্তু সেভাবে জীবনে দেখতে চায় চায় না। পজিটিভ ওয়েতে আপনি সব জিনিস করেন, সেভাবে গল্পগুলো বলেন, মানুষ অবশ্যই দেখবে। এক্সাম্পল, ওনার কথা এক্সাম্পল মিলন ভাই যে এটা বলছেন বনলতা এক্সপ্রেসের কথা বলছিল, তো এইরকম মারামারি কাটাকাটির মধ্যে তো দেখা গেছে বাংলাদেশের কথাই বলছেন, বাংলাদেশে তো যেরকম মারামারি কাটাকাটি এবং সেই ছবি গত ঈদেতে হয়নি, সুপারহিট হয়েছে বনলতা। আমরা দেখতে গেছি হলে টিকিট কেটে। হ্যাঁ, বনলতা এক্সপ্রেস তো শুধু আনন্দ টিকে এবং গেছে। অনেক রকমের বক্তব্য, আনন্দ, বেদনা, দুঃখ। আসলে আমরা যদি এই চলচ্চিত্রের কথা বলি, এই সাহিত্যের কথা বলি, শিল্প সাহিত্য মানুষকে ইতিবাচক দিকে ধাবিত করার জন্যই এটা করা হয়, মানুষের মনোজগৎটা যাতে সুন্দর রাখা যায়। আমরা আলোচনায় এসে সবশেষে এই অংশটুকু যুক্ত করার জন্য আকাশ রহমান আপনাকে অনেক ধন্যবাদ। অবশ্যই বাংলাদেশটা ধীরে ধীরে আমরা ইতিবাচক দিকে যাব, একটা ইতিবাচক পরিবর্তন আসবে সেই প্রত্যাশা করছি। এবং সাচ্চু ভাই, আপনার যদি কোনো মেসেজ থাকে এক্ষেত্রে। না, আমার কোনো মেসেজ না, আমি একটা কথা খুবই আমি আপলোড হয়েছে এবং এটার সাথে রিলেটেড যে, এবং মিলন ভাই যেটা বললেন, আপনি যেটা বললেন বাপ্পি, সেটা হচ্ছে যে আসলে আমরা আমাদের পজিটিভ কাজগুলো দিয়ে আসলে প্রতিহত করতে হবে, আর মানুষ কখনোই নেগেটিভ বিষয়গুলো নেয় না। তার প্রমাণ আমরা গত ঈদের চলচ্চিত্রগুলোতে দেখেছি, এবং এই ঈদেও দেখবেন যে আসলে কোনো মারামারি কাটাকাটিটা চলবে না, চলবে হয়তো রোদ চলবে, বা রোদ ওই যে বনলতা এক্সপ্রেসের মতো যে ছবি সেগুলোই চলবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে ঈদের এই বিশেষ মুহূর্তে এসে ঈদের স্মৃতিচারণ করার জন্য এবং বিশেষ বিশেষ আলোচনা করে আমাদেরকে ঋদ্ধ করার জন্য। বিশেষ ধন্যবাদ হচ্ছে ইমদাদুল হক মিলন, আপনাকে আমাদের এটিভি ইউএসএতে আসার জন্য ধন্যবাদ। আকাশ রহমান, শহীদুল আলম সাচ্চু, আপনাদেরকেও ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাদেরকে ধন্যবাদ। আমি আসলে দুইটা মানুষকে ধন্যবাদ দিতে চাই যে আমাকে চেয়ারটাতে দিছে বসার জায়গা। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের ঈদের স্পেশাল গুণীজন আড্ডা। এই আড্ডা আপনাদের কেমন লাগলো জানাতে ভুল করবেন না। ঈদের এই আয়োজনে এটিভি ইউএসএ 3 দিন ব্যাপী কিন্তু বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সাজিয়েছে। ঈদ আপনাদের ভালো কাটুক, আনন্দময় কাটুক, সেই প্রার্থনা রাখছি। শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিভি ইউএসএ। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।